কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। এখানে দেখতে পাচ্ছেন আজকে কি নিয়ে আলোচনা করব। আজকে আমরা মূলত আলোচনা করব হারলেম এই কবিতা নিয়ে। ল্যাংস্টন হিউজের একটা বিখ্যাত কবিতা, সেটা হচ্ছে হারলেম। অলরেডি আমি কিন্তু ল্যাংস্টন হিউজের আরও যে কবিতাগুলো রয়েছে সেগুলোর উপরে লেকচার দিয়েছি। আপনারা অবশ্যই সেই ভিডিওগুলো দেখবেন, দেখে সেই ভিডিওগুলো অর্থাৎ সেই কবিতা সম্পর্কে আপনার কনসেপশন পুরো ক্লিয়ার করে নেবেন। তাহলে চলেন আজকে আমরা হারলেম এই কবিতাটা নিয়ে আলোচনা করব। ওকে, এটা আমরা ল্যাংস্টন হিউজের লেখা একটা বিখ্যাত কবিতা, এটা আমরা জানি। আমরা একটু টাইটেলটা দেখি যে এটার টাইটেল হচ্ছে হারলেম, ঠিক আছে। আর এটাকে আরও যে এ ডিম ডিফার্ড এটা নামেই কিন্তু আমরা জানতে পারি। ল্যাংস্টন হিউজ এটা কবিতাটা লিখেছে এবং এটা মূলত 1951 সালে লেখা হয়েছিল, ঠিক আছে। আচ্ছা, এর পরবর্তীতে আমরা দেখি যে এটা যদি মিটারের ব্যবহার দেখি, এখানে ফ্রি ভার্স ব্যবহার করা হচ্ছে, এখানে 11টা শর্ট লাইন ব্যবহার করা রয়েছে, 4টা ইরেগুলার স্ট্যান্জা কিন্তু এখানে ব্যবহার করা রয়েছে এই কবিতাতে। এই হচ্ছে বিষয় এখানে। আর তারপরে আমরা চলে আসি যে এই যে কি ইনফরমেশনগুলো, এগুলো আমরা কেন জানবো? ছোটো ছোটো ইনফরমেশন যেগুলো আমাদের জানা প্রয়োজন, কারণ বিফ কোশ্চেনে সুন্দরভাবে কিন্তু চলে আসে, যার কারণে আমরা একটু পড়লাম। তাহলে চলেন আমাদের ছোট্ট একটা কবিতা, 11 লাইনের একটা কবিতা। সেই কবিতাটা হচ্ছে যে কি কবিতা? হারলেম কবিতা, ঠিক আছে। এবং খুবই মিনিংফুল একটা কবিতা, ঠিক আছে। এই কবিতার টাইটেল হচ্ছে হারলেম। এখন বিষয় হচ্ছে এই কবিতার আরও একটা অ্যানাদার টাইটেল রয়েছে, সেটা হচ্ছে এ ডিম ডিফার্স, অর্থাৎ যদি কোনো স্বপ্ন পরাজিত হয় তাহলে কি করতে হবে। তাহলে চলেন আমরা এটা সুন্দরভাবে পড়ার চেষ্টা করি যে হোয়াট হ্যাপেন টু এ ডিম ডিফার্ড। অর্থাৎ এই কবিতাতে, পুরো কবিতাতে আরও একটা বিষয়, কবি কিন্তু প্রতিটা লাইনে প্রশ্ন করছে, একটা প্রশ্ন করছে, ঠিক আছে। যে মানে জিজ্ঞাসা করছে, কোশ্চিন করছে। অর্থাৎ আমরা এখানে ফার্স্ট লাইনে কি দেখছি? হোয়াট হ্যাপেন টু এ ডিম ডিফার্স, কী ঘটতো? হোয়াট হ্যাপেন, যদি একটা স্বপ্ন পরাজিত হয় তাহলে কি ঘটবে, ঠিক আছে। হোয়াট হ্যাপেন টু এ ডিম ডিফার্ড, অর্থাৎ যদি একটা স্বপ্ন পরাজিত হয় তাহলে কি ঘটবে? ডাজ ইট ডাই আপ, এটা কি শুকিয়ে যাবে? লাইক এ রেসিং ইন দ্য সান, যেমনভাবে শুকিয়ে যায় একটা কিসমিস আঙ্গুর ফল, যেমনভাবে রোদে রাখার পরে সেটা শুকিয়ে কিসমিস হয়ে যায়, সেইভাবে কি স্বপ্নটা শুকিয়ে যাবে? এই দুই লাইনে কিন্তু কবি কী করছে? প্রশ্ন করছে। ফার্স্ট লাইনে আমরা যেটা দেখলাম যে কবি বলছে একটা স্বপ্ন যদি পরাজিত হয় তাহলে কি ঘটতে পারে। তারপরের লাইনে কবি যেটা বলছে যে ডাজ ইট ডাই আপ, এটা কি শুকিয়ে যাবে? লাইক এ রাইজিং ইন দ্য সান, যেমনভাবে কিসমিস রোদে শুকিয়ে যায় সেভাবে কি তার স্বপ্নটা শুকিয়ে যাবে? পরের লাইনে আবার কি হচ্ছে? অর দ্য ফেস্টার লাইক এ সর অ্যান্ড দেন রান, এবং এইভাবে কি ফেস্টার হয়ে যাবে? লাইক এ সর, একটা ক্ষতর মতো। অর্থাৎ ফেস্টার শব্দের অর্থ হচ্ছে পচে যাওয়া। এভাবে কি পচে যাবে একটা ক্ষতর মতো? অর্থাৎ আমাদের শরীরে যদি কোনো জায়গায় ক্ষত হয়, সেখানে যদি ট্রিটমেন্ট না করা হয় সেই ক্ষতটা কি হয়ে যায়? পচে যায়, ঠিক না? মাংস পচে যায়। তাহলে বলছে অর ফেস্টার লাইক এ সর, অথবা একটা ক্ষতর মতো পচে যাবে, অ্যান্ড দেন রান, এবং তারপরে সেখান থেকে কি পচে খসে পড়ে যাবে। কবি কিন্তু কোশ্চিন করছে, প্রতিটা লাইনে কিন্তু কোশ্চিন করছে। আর ডাজ ইট স্টিঙ্ক লাইক এ রোটেন মিট, অথবা কবি আবার বলছে যে ডাজ ইট স্টিঙ্ক লাইক এ রোটেন মিট, এটা কি পচা মাংসের মতো কি করবে? রোটেন মিট, অর্থাৎ এটা কি গন্ধ ছড়াবে? স্টিঙ্ক লাইক এ রোটেন মিট, এটা কি দুর্গন্ধ ছড়াবে পচা মাংসের মতো? মাংস যখন পচে যায় তখন সেটা থেকে কিন্তু প্রচুর দুর্গন্ধ ছড়ায়। কবি সেটা বলছে যে এই স্বপ্নটা কি পচা মাংসের মতো গন্ধ ছড়াবে? আচ্ছা, তারপরের লাইনে কি বলছে? অর ক্রাস্ট অ্যান্ড সুগার ওভার লাইক এ সিরাপ সুইট। কবি বলছে এখানে যে অর কাস্ট বলতে আমরা যেটা বুঝি যে শক্ত আবরণ, ঠিক আছে। এখানে বলছে যে দ্য সুগার ওভার লাইক এ সিরাপ সুইট, অর্থাৎ সিরাপ যখন, আমরা সিরাপ তো চিনি তাই না, সিরাপ যখন অনেক সময়, মিষ্টি সিরাপ যখন অনেক সময় ধরে সেটাকে বোতলে রাখা যায় বা যে কোনো একটা জায়গায় রাখা যায়, সেটার উপরে কিন্তু কি পড়ে? একটা শক্ত আবরণ পড়ে, ঠিক আছে। সেই শক্ত আবরণের কথা বলছি যে এই স্বপ্নটা যদি অনেক দিন যাবৎ রেখে দেওয়া যায়, পরাজিত স্বপ্ন যদি রেখে দেওয়া যায় তাহলে কি সেই সিরাপের মতো করে সেখানে কি শক্ত আবরণ পরে ঢেকে যাবে? কবি এটা বলছে। তারপরে বলছে মেবি ইট জাস্ট দ্য স্যাগ, না, সম্ভবত এটা ঝুলে পড়বে। কিসের মতো? লাইক এ হ্যাভি লোড, ভারী বোঝার মতো এটা মনে হচ্ছে ঝুলে পড়বে। অর ডাজ ইট এক্সপ্লোড, কবি বলছে অথবা এটা বিস্ফোরিত হবে, এক্সপ্লোড হবে, ঠিক আছে। তাহলে এইখানটাতে আমরা পুরো কবিতা জুড়ে কি বুঝলাম? কবি এখানে বলছে, আমি একটু সামারাইজ করি, যে একটা পরাজিত স্বপ্নকে যখন সত্য হতে দেওয়া যাবে না,
তখন সেই স্বপ্নটুকু কতটুকু ভয়ঙ্কর হতে পারে, কতটা কঠিন হতে পারে, সেইটাই বোঝাচ্ছে। এখানে কবি যেটা বলল যে সেই স্বপ্নটা কি, কবি আবার প্রশ্ন করছে যে আমার যে পরাজিত স্বপ্ন, আমার মনের মধ্যে একটা স্বপ্ন আছে, আর আমার স্বপ্ন হচ্ছে আমি আমেরিকান, ঠিক আছে, আমার অধিকারের যে স্বপ্ন, আমি স্বাধীনতা চাই, এই যে স্বপ্নটা, এই স্বপ্ন যদি আমার মনের মধ্যে যদি বেশি দিন থাকে, তাহলে এই স্বপ্নটা কি শুকিয়ে যাবে? কিসের মতো শুকিয়ে যাবে? যে যেমন রোদে পুড়ে একটা কিশমিশ যখন রোদে রাখা হয়, একটা আঙ্গুর ফলকে যখন রোদে রাখা হয়, বেশি রোদে রাখার কারণে সেটা কিশমিশে পরিণত হয়ে যায়, এভাবে কি আমার স্বপ্নটা রোদে শুকিয়ে শক্ত হয়ে যাবে? এবং রোদে শুকানোর ফলে যেমন একটা আঙ্গুর ফল তার গুণগত মান হারিয়ে ফেলে, এমনভাবে কি আমার স্বপ্নটাও বিলীন হয়ে যাবে? পরে আবার কবি কি বলছে যে না, এমনটা হবে না, এটা কি হয়ে যাবে যে ফেস্টার লাইক এ শর অ্যান্ড দেন রান, অথবা একটা পচা মানে ক্ষতর মতো কি হয়ে যাবে, সেই ক্ষতটা পচে যাবে এবং সেখান থেকে কি হয়ে যাবে যে এবং ছড়িয়ে পড়বে, ঠিক আছে। আচ্ছা, এবং তারপরে বলছে যে না, এটা হয়তো কিসের মতো হবে, যে পচা মাংসের মতো দুর্গন্ধ ছড়াবে। আচ্ছা, এই সব কিছু বলার পরে কবি যেটা বলছে যে একটা পর্যায়ে হয়তো এটা কি হয়ে যাবে, যে এটা একটা সিরাপ বেশি দিন রেখে দিলে যেমন শক্ত আবরণ পরে ওপরে, তেমনটা হবে। আবার বলছে যে না, মেবি এটা জাস্ট দ্য সাগ, অথবা এটা জাস্ট কি হবে, যে ঝুলে পড়বে। কিসের মতো? যখন অনেক ভারী বোঝা নেওয়া যায়, সেই বোঝার মতো করে এটা ঝুলে পড়বে। অথবা কবি বলছে এগুলো না হয়েও এটা হতে পারে, সেটা হচ্ছে সেই স্বপ্নটা ব্লাস্ট হতে পারে, বিস্ফোরিত হতে পারে। এখন এই যেটা বললাম, এটা তোমরা সারফেস মিনিং করলাম, এটা যদি আমরা একটু ডিপ মিনিং করি, তাহলে এটা কি দাঁড়ায়? কবির মনের মধ্যে যে স্বপ্ন বা কবির যে স্বপ্ন, সেই স্বপ্নটা হচ্ছে স্বাধীনতা, ঠিক আছে, যে সমান অধিকার। আমেরিকার কালো পিপুলরা তাদের যে বৈষম্যর শিকার হয়েছিল, অর্থাৎ জাতিগত যে বৈষম্য, সাদা কালোর যে ভেদাভেদ, এই ভেদাভেদে তারা কিন্তু শিকার হয়েছিল। কবি চাচ্ছে, কবির স্বপ্ন যে সেও একজন আমেরিকান, সেও মানে সাদা পিপুলের মতো স্বাধীনতা পাবে, একজন আরেকজনের কাঁধে হাত রেখে পথ চলতে পারবে, এটাই হচ্ছে কবির স্বপ্ন। এবং কবির এই স্বপ্ন যদি দীর্ঘদিন থাকে, একটা সময় গিয়ে সেটা একটা বড় আন্দোলনে পরিণত হয়ে যেতে পারে, যেমনটা হয়েছে আমেরিকাতে, ঠিক আছে। নিগ্রো যে মানে হচ্ছে যে তারা যে আন্দোলন করেছিল, ঠিক না, একটা পর্যায়ে আমরা দেখি যে এই কবির স্বপ্নটা কিন্তু সত্যি হয়েছে। এই হচ্ছে বিষয়। তাহলে আমরা এই হারলেম এই কবিতার দ্বারা সুন্দরভাবে বুঝতে পারলাম যে এখানে কবি মূলত স্বপ্নর মাধ্যমে যেটা বুঝিয়েছে, যে একটা স্বপ্নকে যদি সত্য হতে না দেওয়া হয়, তাহলে সে একটা পর্যায়ে বিস্ফোরিত হবে, ঠিক আছে। এবং বিভিন্নভাবে কবি প্রশ্ন করেছে যে এটা কি এটা হবে, এটা কি এটা হবে, এটা হবে না এটা হবে, যেমন একটা পর্যায়ে সেটা বিস্ফোরিত হয়ে ব্লাস্ট হবে। এই হচ্ছে বিষয়। আশা করি হারলেম এই কবিতাটা আপনারা বুঝতে পেরেছেন। আপনাদের কাছে ভালো লাগলে আমাদের আরও এই যে ল্যাংস্টন হিউজের আরও যে 3টা কোর্স কবিতা রয়েছে, সেগুলোর উপরে ভিডিও রয়েছে, সেগুলো আপনারা অবশ্যই দেখবেন, আপনাদের সহপাঠীদের সাথে অবশ্যই শেয়ার করবেন, এবং আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউবকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।